আল্লাহু আকবার। আপসহীন বিপ্লবী ওসমান হাদিকে চোখের জলে বিদায়। জানা যায় প্রধান উপদেষ্টা সহ লাখো মানুষের অংশগ্রহণ। চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় কবির সমাধির পাশে। স্বামী তারেক রহমানের সঙ্গে 25 ডিসেম্বর দেশে ফিরবেন ডাক্তার জুবাইদা। নৈরাজ্য করে পেছানো যাবে না নির্বাচন, ষড়যন্ত্র বিফল করতে দেবেন কঠিন বার্তা। লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন, প্রাণ গেল শিশুর। দুর্বৃত্তের হামলার প্রমাণ পায়নি পুলিশ। চট্টগ্রামে পোড়ানো হলো জাতীয় পার্টির আনিসুল ইসলামের বাড়ি। ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় 10 জন গ্রেফতার। ধর্ম নিয়ে কটূক্তির প্রমাণ মেলেনি, জানালো আইন শৃঙ্খলা বাহিনী। এবং সুদানের সন্ত্রাসী হামলায় নিহত 6 শান্তিরক্ষীর মরদেহ দেশে। ঢাকা সেনানিবাসে জানাজা কাল। গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় সামরিক মর্যাদায় হবে দাফন। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। আপসহীন বিপ্লবী ওসমান হাদিকে চোখের জলে বিদায় জানালেন লাখো মানুষ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জানা যায় ইমামতি করেন হাদির বড় ভাই। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, যতদিন বাংলাদেশ থাকবে সবার বুকে থাকবেন ওসমান হাদি। যে সংসদে জনতার প্রতিনিধি হয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন শরীফ ওসমান হাদি, সেই প্রাঙ্গণেই তাকে বরণ করতে সকাল থেকে লাখো জনতার ভিড়। বিক্ষুব্ধ জনতার দীর্ঘ অপেক্ষা শেষে তিনি এলেন। তবে আজ কোনো বিপ্লবের বাণী শোনালেন না এই আজন্ম বিপ্লবী। একেবারে নীরব নিথর দেহে তিনি উপস্থিত হলেন বিপুল জনসমুদ্রে। গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা। জনতার স্লোগান তরঙ্গ যেন প্রকম্পিত করছে চারদিক। মাথায় হাতে বুকে পিঠে লাল সবুজের পতাকা নিয়ে দৃপ্ত উচ্চারণ, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় কে নেই, দল মত নির্বিশেষে লাখো জনতার অশ্রুসিক্ত উপস্থিতি। জানাজায় অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অংশ নেন ছাত্র জনতা। আল্লাহু আকবার। দুপুর 2:15 শুরু হয় জানাজা। ইমামতি করেন শহীদ ওসমান হাদির বড় ভাই মাওলানা আবু বকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিকল্পনাকারী হাদিকে খুনের পেছনে একজন নয়, পুরো চক্র কাজ করেছে অভিযোগ করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, 24 ঘন্টার মধ্যে খুনিকে ধরতে সরকারের তৎপরতা উন্মোচন করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। এ সময় শহীদ হাদির বড় ভাই বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বার্তা দিয়ে গেছেন আপোষহীন এই বীর যোদ্ধা। হাদির স্বপ্নের ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আশাবাদ ব্যক্ত করেন ধর্ম উপদেষ্টা। আধিপত্যবাদ বিরোধী একটা ইনসাফ ভিত্তিক সমাজ যে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন, তার পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন। শহীদ ওসমান হাদি তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য মেসেজ দিয়েছিলেন কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। প্রধান উপদেষ্টা বলেন, হাদিকে বিদায় দিতে নয়, বরং তার প্রতি ওয়াদাবদ্ধ হতে জড়ো হয়েছি। হাদি হারিয়ে যাবে না, তার মন্ত্র নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো
সেটা যেন আমরা পূরণ করতে পারি। ভালোবাসা আর অশ্রুসিক্ত নয়নে প্রিয় হাদিকে বিদায় জানান আগত মানুষ। নাজমুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। বিদ্রোহী কবির সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন বিপ্লবী শরীফ ওসমান হাদি। এদিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের নেতারা জানান, 24 ঘন্টার মধ্যে হত্যায় জড়িতদের আইনের আওতায় না আনলে রোববার কঠোর কর্মসূচি দেওয়া হবে। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। একজনের বিদ্রোহ ছিল তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে, আর অন্যজন লড়েছেন ইনসাফের জন্যে। সময়, প্রেক্ষাপট আর পথ আলাদা হলেও মৃত্যুর পর একই মাটিতে নীরব সহাবস্থান বিদ্রোহী কবি ও আপসহীন বিপ্লবীর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়েছে শহীদ বিপ্লবী শরীফ ওসমান হাদিকে। সহযোদ্ধারা বলছেন, ইনসাফের পক্ষে লড়াইয়ে ধরেছিলেন প্রাণের বাজি। হাদির কণ্ঠ অনুগত হয়নি ক্ষমতা, লোভ কিংবা ভয়ের কাছে। মৃত্যুর আগ পর্যন্ত বজ্র কণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় আধিপত্যবাদ, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে। আমাদের সরকার যদি ভালোভাবে কাজ করতো তাহলে এই হত্যাকাণ্ড কিন্তু আজকে ঘটতো না। এই আমার হাদি ভাইকে মারে নাই, শুধু বাংলাদেশের মানচিত্র ক্ষত করেছে। এদিকে ওসমান হাদির দাফন শেষে শাহবাগ মোড়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ অনেকে। বিচার দাবিতে স্লোগানে প্রকম্পিত হয় চারপাশ। 24 ঘন্টার মধ্যে হত্যায় জড়িতদের আইনের আওতায় না আনলে রোববার কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান নেতারা। আগামীকাল 5টা 15-এর মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে আমরা আবার এখানে আসবো। আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে হাদি প্রেরণা হয়ে বেঁচে থাকবেন বলেও জানান নেতারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদির জানাজা দাফনে ঢল নামল লাখো মানুষের। নির্ধারিত সময়ের আগেই জড়ো হন সর্বস্তরের মানুষ। ঢাকার বাইরে থেকেও আসেন অনেকে। আপসহীন বিপ্লবীর আবেগঘন শেষ বিদায় নিয়ে তানভীর হাসান মেঘের রিপোর্ট। একটি জানাজা আর লাখো মানুষের নীরব শোক। পুরো রাজধানী জুড়ে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা ওসমান হাদির প্রতি। শনিবার বেলা 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকাল থেকেই মানুষের ঢল নামে মানিক মিয়া এভিনিউয়ে। নির্ধারিত সময়ের আগেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো হতে থাকেন। ভিড় সামাল দিতে প্রতিটি প্রবেশ পথে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। সাধারণ মানুষকে তল্লাশি করে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সংসদের দক্ষিণ প্লাজার গেট দিয়ে ঢোকার জন্য সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন হাজারো জনতা। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে জানাজায় অংশ নিতে ছুটে এসেছেন অনেকে। যে যেভাবে পেরেছেন সময়ের আগেই পৌঁছানোর চেষ্টা করেছেন। জানাজায় সর্বকালের শ্রেষ্ঠ গণজামায়াতের কথা উঠে আসে তাদের কণ্ঠে। পাবনা ঈশ্বরদী থেকে গতকালকে এসেছি। আমি ওসমান হাদি সাহেবের জানাজার জন্য আসছি। প্রত্যেক যুগে যুগে এরা জন্মগ্রহণ করে না। আফটার এ লং টাইম ওসমান হাদি বর্ন ইন দিস কান্ট্রি। গুলি করে সে হাদিকে শেষ করে নাই, বরং হাদির জাগরণ পুরা 18 কোটি মানুষের অন্তরে ঢুকিয়ে দিয়েছে। বিপ্লবী নেতার জানাজার কারণে মানুষ নিবেদিতভাবেই ইমানি বলেন হয়ে আজকে এখানে সবাই আসছে। হাদি কোটি বছর একটা জন্ম নেয়, সবার ভালোবাসা এবং হৃদয়ের। বেলা 2টার পর অনুষ্ঠিত হয় জানাজা। পুরো মানিক মিয়া এভিনিউ রূপ নেয় জনস্রোতে। অংশ নেন লাখো জনতা। ওসমান হাদিকে হত্যা করে কোনোদিনও ভারতের আধিপত্যবাদ বাংলাদেশে কায়েম করতে পারবে না। বাংলাদেশের ইতিহাসে কখনো এমন হয় নাই যে একজন মানুষের জানাজায় লক্ষ লক্ষ মানুষ এইভাবে জানাজায় অংশগ্রহণ করেছে। পরে সংসদের দক্ষিণ প্লাজা থেকে ওসমান হাদির মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। জাতীয় কবির সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হন আপসহীন বিপ্লবী। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।
দেশি বিদেশি ষড়যন্ত্রের সমুচিত জবাব দিয়ে গণতান্ত্রিক উত্তরণ সহজ করতে পারলে আপসহীন বিপ্লবী হাদির আত্মত্যাগকে সম্মান জানানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানাজায় অংশ নিয়ে আবেগকে শক্তিতে পরিণত করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। দেশীয় এবং বিদেশীয় সকল চক্র যারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে চায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তাদেরকে আমরা সমুচিত জবাব দেব গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করে। তাহলেই শহীদ ওসমান হাদির রক্তদানকে, আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারব। ওসমান হাদির মৃত্যুতে দেশ জুড়ে পালিত হয়েছে রাষ্ট্রীয় শোক। সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতেও দেখা গেছে একই আয়োজন। প্রতিবাদের এক বলিষ্ঠ কণ্ঠস্বর ওসমান হাদি, কণ্ঠে ভারতীয় আধিপত্য থেকে মুক্তির স্লোগান। ঘাতকের বুলেট সেই ঝাঁঝালো কণ্ঠ স্তব্ধ করে দিলেও পুরো জাতিকে দাঁড় করিয়েছে এক কাতারে। বৃহস্পতিবার রাতে এই আপোষহীন নেতার মৃত্যু সংবাদে ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আসে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা। শনিবার দেশজুড়ে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে পালিত হয় রাষ্ট্রীয় শোক। শিক্ষা প্রতিষ্ঠান সহ বেসরকারি প্রতিষ্ঠানে একই আয়োজন। ওসমান হাদিকে যে মেরে ফেলা হলো সেটার সাথে আমরা অত্যন্ত মর্মাহত। আসলে আমরা মনে করি আসলে জুলাইয়ের অভ্যুত্থানকে ওসমান হাদি খুব ভালোভাবে ধারণ করতেন। হাদি ভাইয়ের মৃত্যুটা আসলে আমরা কেউই এক্সপেক্ট করি না যে হচ্ছে উনি মারা যাবে বা ওনাদের সাথে এরকম কিছু একটা হবে। একটা নির্দিষ্ট অঞ্চল বা শহর জেলা এরকমের জন্য না, উনি পুরো বাংলাদেশের জন্য। একদিকে নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর, অন্যদিকে এমন প্রতিবাদী কণ্ঠস্বরের অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ সর্বস্তরের মানুষ। ওনার এই মৃত্যুতে আজ খুবই ব্যথিত। নোংরা রাজনীতি আর না হোক, আমরা এটাই চাই। আমরা চাই ভবিষ্যতে এরকম যেন আর কোনো সন্ত্রাসী বাহিনী দেশের উত্থান না হয়। মাত্র ৩২ বছর বয়সে আধিপত্যবাদ বিরোধী যে লড়াই সূচনা করে গেছেন ওসমান হাদি, স্বপ্ন দেখতেন মৃত্যু হলেও সার্বভৌমত্ব রক্ষার সেই সংগ্রাম চালিয়ে যাবেন উত্তরসূরিরা। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদি হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। নিউ ইয়র্কে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, 2026 সালের সংসদ নির্বাচন সামনে রেখে সব পক্ষকে সংযম দেখানো এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন গুতেরেস। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান বীর উত্তম একে খন্দকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে একে খন্দকারের কৌশলগত সিদ্ধান্ত, সাংগঠনিক দক্ষতা ও অটল দেশপ্রেম স্বাধীনতা সংগ্রামকে করেছিল আরও সুসংহত। দেশপ্রেমিক হিসেবে তার কর্ম, চিন্তা ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা। শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে 2 সপ্তাহ থেকে লন্ডনের পথে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। শনিবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। আগামী 25 ডিসেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে আবারও দেশে ফেরার কথা রয়েছে ডাক্তার জুবাইদার। এদিকে দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে 2 সপ্তাহ থেকে আবারও লন্ডনে ফিরে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। শনিবার সকালে বাংলাদেশ ছাড়েন তিনি। বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল 8টা 40 লন্ডনের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এর আগে সকাল 7টা 10 ধানমন্ডির বাবার বাসা থেকে জুবাইদা রহমান বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেন। পুরো যাত্রাপথে তার গাড়িবহর ঘিরে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ডাক্তার জুবাইদার সঙ্গে এ সময় তার পরিবারের সদস্যরাও ছিলেন। লন্ডনে যাওয়ার 4 দিন পর 25 ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আবারও দেশে আসার কথা রয়েছে ডাক্তার জুবাইদা রহমানের। নির্বাসিত জীবন পেরিয়ে 17 বছর পর সপরিবারে সেদিন দেশে ফিরবেন তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, সপরিবারে ঢাকায় আসার প্রস্তুতি হিসেবেই ডাক্তার জুবাইদুর রহমান লন্ডনে গেলেন। একজন বধূই একটা বাড়ির সবচেয়ে হয় আর কি, হেড আর কি, কর্ত্রী। উনি যদি ফেরার টাইমে না থাকেন তাহলে টুকিটাকি জিনিসপত্র এগুলো তো আর বাড়ির কর্তা পাবে না, তাই না? এই জন্য ওনার যাওয়া। উনি ইনশাল্লাহ 25 তারিখে আমাদের প্রিয় নেতা, মানবিক নেতা জনাব তারেক রহমানের সাথেই ফিরবেন। তিনি আরও জানান, তারেক রহমানের ফেরা উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। যে বাসায় তারেক রহমান সপরিবারে উঠবেন সে বাসা সম্পূর্ণ প্রস্তুত না হলে গুলশানে মায়ের বাসা ফিরোজায় উঠতে পারেন বলেও জানান রুমন। ওনার নিজস্ব কোনো বাড়ি নাই, কিন্তু যে বাড়িটা ওনার জন্য প্রস্তুত করা হচ্ছে সেটার কাজ যদি শেষ না হয় তাহলে ফিরোজায় ওনার মা অসুস্থ হওয়ার আগেই 2-3টা রুম রেডি করে রেখেছেন, যদি আমার ছেলে কোথাও না উঠতে পারে যেন আমার পাশেই থাকতে পারে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গত 5 ডিসেম্বর দেশে এসেছিলেন ডাক্তার জুবাইদুর রহমান। এর আগে লন্ডন থেকে চলতি বছরের মে মাসে শাশুড়ি বেগম জিয়ার সঙ্গে 17 বছর পর দেশে এসেছিলেন তারেক পত্নী ডাক্তার জুবাইদুর রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার সব ষড়যন্ত্র বিফল হবে। এদিকে চূড়ান্ত প্রার্থী তালিকার কাজ দ্রুতই শেষ হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। এছাড়া একটি গোষ্ঠী মবের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থীদের দিক নির্দেশনামূলক কার্যক্রম চালাচ্ছে বিএনপি। তৃতীয় দিনের কার্যক্রমের উদ্বোধনী শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী জানান, আগামী নির্বাচনে জনগণের কাছে দলের যে বার্তা দেওয়া দরকার সেসব বিষয়ে আলোচনা হয়েছে। তারেক রহমান সাহেবের যে বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, যে রূপরেখা, এগুলো জনগণের সামনে তুলে ধরার বিষয় আছে। আগামী নির্বাচনকে সামনে রেখে যে কথাগুলো বলার দরকার একটা গাইডলাইন দলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এদিকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের ফেরার দিনের লাখো জনতার সমাবেশ দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র বিফল করার কঠিন বার্তা দেবে। যদি কেউ মনে করে যে দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচাল করতে পারবে, তাদের সেই ধারণা ভুল। লক্ষ লক্ষ জনতার সমাবেশের মাধ্যমে আমরা জাতিকে একটা মেসেজ দিতে পারবো যে এই দেশে কোনো ষড়যন্ত্র কখনো দানা বাঁধতে পারবে না। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গোপীবাগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, ষড়যন্ত্রকারীদের বিষয়ে বিএনপি হাত পা গুটিয়ে বসে থাকবে না। বিএনপি কখনো খুন, জখম, হত্যাকাণ্ড, মবের রাজনীতিতে বিশ্বাস করে না। তার অর্থ এই নয় যে বিএনপি হাত পা গুটিয়ে বসে থাকবে। 25 ডিসেম্বর যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত 6 শান্তিরক্ষীর মরদেহ আনা হলো দেশে। সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের মরদেহ দেশে আসে। ঢাকা সেনানিবাসে জানাজা হবে আগামীকাল। গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় সামরিক মর্যাদায় হবে দাফন। সুদান থেকে দেশে ফিরল সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো 6 শান্তিরক্ষীর মরদেহ। নানা প্রতিকূলতায় সুদানে দায়িত্ব পালনের সময় গত 13 ডিসেম্বর আবেই সীমান্তে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় 6 সেনা সদস্য শহীদ হন। শনিবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শহীদদের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মরদেহ গ্রহণ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। পরে 6 শান্তিরক্ষীর মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টারে করে পাঠাবে সেনাবাহিনী। সেখানে সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে। 13 ডিসেম্বরের হামলার ঘটনায় আহত হন আরও 8 শান্তিরক্ষী। তারা কেনিয়ার রাজধানী নাইরোবিতে আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই বাংলাদেশের একটি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। দেশটির অবকাঠামোগত উন্নয়ন সাধন, সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে ভূখণ্ডকে রক্ষায় ওই ব্যাটালিয়নে কর্মরত ছিলেন নিহত ও আহত সেনা সদস্যরা। বিজয়ের 54 বছর পেরিয়ে যখন 55 বছরে পা রাখল 56,000 বর্গমাইলের বাংলাদেশ, ঠিক সেই মাহেন্দ্রক্ষণে গেল 13 ডিসেম্বর
দক্ষিণ সুদানের আবেই সীমান্তে শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় শাহাদাত বরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর 6 সেনা সদস্য। তাদের এই অসম আত্মত্যাগে বিশ্ব দরবারে বাংলাদেশ আরও একবার মাথা উঁচু করে দাঁড়ায়। লাল সবুজের পতাকা বুকে ধারণ করে শান্তিরক্ষীদের এমন আত্মত্যাগ আমরা গভীরভাবে স্মরণ করছি। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে আগুনের ঘটনায় মৃত্যু হয়েছে তার 7 বছরের কন্যার। পরিবারের দাবি, দরজায় তালা মেরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে আগুনের ঘটনায় দুর্বৃত্তের হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে। ঘরের চারপাশে আগুনের লেলিহান শিখা, ভেতরে আটকা পড়েন একই পরিবারের 5 সদস্য। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে ঘটে এই ঘটনা। অভিযোগ ওঠে, অগ্নিকাণ্ডের সময় টিন শেড ঘরের 2 দরজা বাইরে থেকে দেওয়া হয়েছিল তালা। স্ত্রী ও 2 মেয়ে সহ টিনের বেড়া ভেঙে বের হতে পারলেও ভেতরে আটকা পড়ে গভীর ঘুমে থাকা ছোট মেয়ে আয়েশা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। 2 মেয়ে সহ গুরুতর দগ্ধ হন বেলাল। আমরা তো বলতে পারি না, আমি আধা কিলো সুস্থ বিচারের জন্য আবেদন করি। ঘটনা তদন্তে এরই মধ্যে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক তদন্তে মব বা দুর্বৃত্তের হামলার প্রমাণ মেলেনি। অধিকতর তদন্ত শেষে জানা যাবে প্রকৃত রহস্য। ঘরের চারিপাশে দিয়ে আগুনটা লাগে গেছে, খালি দক্ষিণ পাশটা বাকি আছে একসাথেই, মানে আধা মিনিটের ভিতরে। তদন্তক্রমে আমরা হয়তো সিদ্ধান্তে যেতে পারবো বা মূল বিষয়টি উদ্ঘাটন করতে পারবো। এদিকে গুরুতর দগ্ধ 2 শিশুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে, আর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেলাল। সময় সংবাদ, লক্ষ্মীপুর। ময়মনসিংহের ভালুকায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় 10 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে ধর্ম নিয়ে কটূক্তির কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গেল 18 ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকার ডুগুলিয়া এলাকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। এক পর্যায়ে তার মৃত্যু হলে দেয়া হয় আগুন। ঘটনার পরদিন অজ্ঞাত 150 জনকে আসামি করে মামলা করে নিহতের পরিবার। শুক্রবার রাতে স্থানীয় পায়োনিয়ার নিট ফ্যাক্টরির ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেন ও কোয়ালিটি ইনচার্জ মিরাজ হোসেন আকন সহ জড়িত 7 জনকে গ্রেফতার করে র্যাব। এই ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে এবং ইস্তফা দেওয়ার পরে উত্তেজিত জনতার কাছে সে হ্যান্ডওভার করে দেয়। পুলিশের কাছে কেন হ্যান্ডওভার করেনি এবং তার নিরাপত্তা কেন নিশ্চিত করেনি, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে পায়োনিয়ার নিট ফ্যাক্টরির 2 জন এমপ্লয়িকে আমরা অ্যারেস্ট করেছি। র্যাব বলছে কেন এই হত্যাকাণ্ড সে বিষয়ে চলছে তদন্ত। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটাও আমরা তদন্ত করে দেখব। এর আগে হত্যাকাণ্ডে জড়িত আরও 3 জনকে গ্রেফতার করেছে ডিবি ও ভালুকা থানা পুলিশ। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। নারায়ণগঞ্জের ধলেশ্বর নদীতে ফেরি থেকে পড়ে ট্রাকসহ 5টি যানবাহন ডুবে গেছে। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ 2 জন। স্থানীয়রা জানায়, শনিবার রাতে ফতুল্লার বক্তাবলির পূর্ব পাড়ের ঘাট থেকে বেশ কিছু যানবাহন ও যাত্রী নিয়ে একটি ফেরি ধলেশ্বরী নদী পার হচ্ছিল। মাঝ নদীতে পৌঁছালে হঠাৎ করে একটি ট্রাকের ইঞ্জিন চালু হয়ে যায়। ট্রাকটির ধাক্কায় সামনে থাকা একটি মোটরসাইকেল, 2টি ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি ভ্যান পানিতে পড়ে যায়। এ ঘটনায় ট্রাক চালক সাঁতরে তীরে উঠতে পারলেও মাসুদ নামে এক সিঙ্গাপুর প্রবাসী ও ভ্যান চালক স্বাধীন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। ফেরিতে থাকা একটি ট্রাক হঠাৎ করে স্টার্ট দিলে সামনের দিকে চলতে থাকাকালীন 2টো অটো, একটা ভ্যান এবং একটা মোটরসাইকেল সহ এই ট্রাকটা মাঝ নদীতে পড়ে যায়। এই মুহূর্তে নারায়ণগঞ্জে আছেন সহকর্মী শওকত আলী সৈকত, সরাসরি যাচ্ছি তার কাছে। কিন্তু নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট থেকে আজকে সোয়া 9টার সময় ফেরি থেকে 5টি যানবাহন ধলেশ্বরী নদীতে ডুবে গিয়েছিল। আপনারা জানেন যে এর মধ্যে একটি ট্রাক,
2টি অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং একটি ভ্যান গাড়ি রয়েছে। সেই গাড়ি 5টি যানবাহন নদীতে তলিয়ে যাওয়ার পর ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশের উদ্ধার কর্মীরা তারা উদ্ধার কাজ তৎপরতা শুরু করেন। এখন এই মুহূর্তে আমরা সর্বশেষ খবর পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি, ঘটনাস্থল থেকে 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে, তবে তাদের নাম পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আহত রফিক নামে একজন ব্যক্তি মোটরসাইকেল আরোহী, তাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি হাসপাতালে, বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই 3 জনের নিহতের খবর এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ, নৌ পুলিশ এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়া আমরা এখানে নদীর তীরে আমরা ঘাটে এসে দেখতে পাচ্ছি যে মাসুদ রানা নামে আরো একজন সিঙ্গাপুর প্রবাসী নিখোঁজ আছেন। আমরা তাদের স্বজনরা দাবি করছেন যে 2 মাস আগে মাসুদ বাংলাদেশে ফিরে এসেছিলেন, তার আবার কিছুদিনের মধ্যেই সিঙ্গাপুর চলে যাওয়ার কথা ছিল। আজকে নদী পারাপারের সময় তিনি এই দুর্ঘটনায় আহত হন এবং দুর্ঘটনার সময় নিখোঁজ হয়েছেন বলে তার পরিবার দাবি করছে। তো এখন পর্যন্ত এ দুর্ঘটনায় এখন পর্যন্ত 2 জনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এবং আরো একজনের মৃত্যুর খবর আমরা হাসপাতালে পেয়েছি। মোট 3 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং মাসুদ নামে একজন নিখোঁজ রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ফেরি দুর্ঘটনার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে। কুষ্টিয়ায় জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, এতে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। পুলিশ জানায় শনিবার ভোরের দিকে নির্বাচন অফিসের নিচতলার স্টোর রুমের পেছন দিক থেকে জানালার গ্লাস ভেঙে আগুন দেয় দুর্বৃত্তরা। ছুটির দিন থাকায় অফিসের কর্মচারীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। পরে ধোঁয়া দেখে স্থানীয়দের নজরে এলে নির্বাচন অফিসের নাইট গার্ড ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। দায়িত্বে যারা ছিল তারা দ্রুততার সাথে এটা নিয়ন্ত্রণ বা আগুনটা নিভাতে সক্ষম হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধু ফ্লোরে পড়ে থাকা কিছু কাগজপত্র ছাড়া। তবে আমরা সব কিছুই বিবেচনা করছি, খতিয়ে দেখছি এটা কি কারো দুর্বৃত্তদের দ্বারা সংগঠিত কোনো ঘটনা নাকি এটা কোনো অ্যাক্সিডেন্টাল কোনো ইয়ে। সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায় শুক্রবার রাতে চট্টগ্রামের হাটহাজারীর সাদেকনগর গ্রামে মাইক্রোবাসে একদল ব্যক্তি বাড়িতে ঢুকে ভাঙচুর ও আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে 2 তলা বাড়িটির 2টি কক্ষ ও একটি প্রাইভেট কার পুড়ে যায়। কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের 2 মাসেও পুরোপুরি স্বাভাবিক হয়নি পণ্য সরবরাহ। প্রয়োজন মতো প্রবেশ পাস না পেয়ে ভেতরে ঢুকতে পারছেন না সিএনএফ এজেন্টরা। এতে আর্থিক ক্ষতি মেনে এই কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি বেড়েছে পণ্য খালাসের পরিমাণ। এমএস আরেফিনের রিপোর্ট। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আলফা 8 গেট দিয়ে পণ্য খালাসে ব্যস্ত শ্রমিক কর্মকর্তারা। 18 অক্টোবরের অগ্নিকাণ্ডে এ, বি, সি গেট বন্ধের পর আমদানি পণ্য সহজে কারখানায় পৌঁছে দিতে খোলা হয়েছে এই গেটটি। সাময়িক এসব উদ্যোগে পণ্য জট কমলেও আগের মতো পাস না পাওয়ায় পণ্য বুঝে পেতে 3 থেকে 4 দিন বেশি সময় লাগছে বলে অভিযোগ সিএনএফ এজেন্টদের। 3 দিন 4 দিন পর্যন্ত লেট করে হলো মাল ডেলিভারি হচ্ছে এই জায়গায়। যতক্ষণ পর্যন্ত কুরিয়ারদের কোনো ওয়্যার হাউস না দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমাধানটা হবে না। এতে আর্থিক ক্ষতি মেনে নিয়েই আমদানি রপ্তানি কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে বলে দাবি ব্যবসায়ী উদ্যোক্তাদের। যে অগ্নিকাণ্ডটি হয়েছে তারপরে এখন পর্যন্ত এটি স্বাভাবিক পর্যায়ে যায় না। পণ্যগুলো কিন্তু যেটা এয়ারপোর্ট দিয়ে আসে সেগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আর্জেন্সি থাকে, তো কষ্টের থেকে আমাদের ওই পণ্যের
প্রয়োজনীয়তার অনেক বেশি। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে 24 ঘন্টা পণ্য খালাসের সুযোগ রাখা হলেও পণ্য বুঝে নিচ্ছেন না আমদানিকারকরা। যদি ব্যাংক করা থাকে, সিরিয়াল থাকে, মাল দিয়ে দেয়, এটা কোনো সমস্যা নেই। 24/7 চলার ফ্যাসিলিটি আমরা চালু করেছি, সেটা রাত 10টা থেকে সকাল অ্যারাউন্ড 7টা-8টা পর্যন্ত, কিন্তু কোনো কার্গো কেউ রিসিভ করছেন না। এনবিআর এর তথ্য 2024-25 অর্থ বছরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এসেছে $410 কোটি পণ্য। বিমানবন্দরের কার্গো ভিলেজে এখনও স্বাভাবিক হয়নি পণ্য সরবরাহ কার্যক্রম, যদিও পণ্য সরবরাহে সর্বোচ্চ সহযোগিতা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আমদানি ও রপ্তানি খাত সংশ্লিষ্টরা বলছেন, এই সংকটকালীন মুহূর্তে থার্ড টার্মিনালের কার্গো ভিলেজটি হস্তান্তর করা গেলে দূর হবে শতভাগ জটিলতা। MS আরিফিন, সময় সংবাদ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। মুন্সিগঞ্জের গজারিয়ায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশী যুবকের। স্বজনদের দাবি, ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত দুই ভাই। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, মাদকের বিরুদ্ধে অবস্থান সহ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে পরিচিত ছিলেন জান্নাত হোসেন। সেই জান্নাতই এখন না ফেরার দেশে। শনিবার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা তীরের দুর্গম নয়ানগর গ্রামে দুই ভাই তারেক ও রিয়াদের মধ্যে ঝগড়া বাঁধলে প্রতিবেশী জান্নাতকে ডেকে আনে তাদের মা তাসলিমা বেগম। সেখানে যেতেই দায়ের কোপে জখম হন জান্নাত। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের দাবি, তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ভাইয়ে ভাইয়ে কোবাকুবি লাগছে, ও ধরতে গেছে, ওর মাঝে কোপ লাগছে। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এই দুই ভাইয়ের একজনের পক্ষ থেকে একটা দায়ের কোপ গিয়ে এই জান্নাতের বুকে লাগে। যারা হত্যা করেছে ওই পরিবারের যারা সদস্য আছে, তারেক, রিয়াদ সহ এদেরকে আমরা গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান আছে। ঘটনার পর অভিযুক্ত দুই ভাই তারেক ও রিয়াদ পলাতক রয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে একের পর এক সড়ক দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি। 11 মাসে শুধু কক্সবাজার অংশেই ঘটেছে ভয়াবহ 88টি দুর্ঘটনা। নিহত 89 জন, আহত 255। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত মহাসড়কটি 6 লেনে উন্নীত করার দাবি ভুক্তভোগীদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মোহাম্মদ আমিনুল হক, সঙ্গে তার 4 বছরের শিশু ফায়াজ আব্দুল্লাহ। গত 5 নভেম্বর কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় আমিনুল হক হারান মা, বোন, স্ত্রী সহ পরিবারের 6 সদস্যকে। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি ও তার ছেলে। ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা থেকে পরিবারের 8 সদস্য নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন আমিনুল হক। প্রত্যেক ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। তার অভিযোগ, সড়কের অব্যবস্থাপনায় এই প্রাণহানির মূল কারণ। সবচেয়ে বেশি দায়ী সড়ক ও জনপথ বিভাগ। এই যে রাস্তাটা 2 লেন রাস্তা, এই রাস্তাটা কবে ঠিক হবে? চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এখন যেন মৃত্যু ফাঁদ। সরু রাস্তা, অতিরিক্ত যানবাহন আর বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গেল 11 মাসে শুধু কক্সবাজার অংশেই 88টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 89 জন, আহত হয়েছেন আরও অন্তত 255 জন। নিহত ও আহতদের পরিবারের অভিযোগ, বহুদিন ধরে এই মহাসড়ক 6 লেনে উন্নীত করার কথা শোনা গেলেও বাস্তবায়ন নেই। তাদের দাবি, দ্রুত কাজ শুরু না হলে প্রাণহানি আরও বাড়বে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত 6 লেন যেটা রাস্তা হওয়া খুব জরুরি দরকার। এদিকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বিআরটিএ। কক্সবাজারে শনিবার দুপুরে 37টি দুর্ঘটনা কবলিত পরিবারের মাঝে বিতরণ করা হয় মোট 1,73,00,000 টাকার চেক। পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান। আমাদের প্রিভেনশনের দিকে বেশি কার্যক্রম আমাদের করতে হবে এবং আমাদের সদস্য সরকার সেই বিষয়ে অলরেডি অনেক কার্যক্রম নিয়েছে। তবে এটা একা বিআরটিএর পক্ষে সম্ভব না, একা পুলিশের পক্ষে সম্ভব না, এটা দরকার এক কনসার্টেড এফার্ট। বিশেষজ্ঞদের মতে, দ্রুত 6 লেনে উন্নীত করা না গেলে এই সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি কমানো কঠিন হবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
এর খবর, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রীকে তোষাখানার দ্বিতীয় মামলায় 17 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির বিশেষ আদালত। একসঙ্গে দুইজনকে 1,64,00,000 রুপি জরিমানা আরোপ করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে কারাবাসের মেয়াদ আরও বাড়বে বলে জানান আদালত। বেশ কয়েকটি মামলায় আগে থেকেই বন্দী ইমরান খান। দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার হোয়াসং সিটির বায়তুল ফালা মসজিদ ও ইসলামিক সেন্টারে গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জানাজায় দূর দূরান্ত থেকে প্রবাসীরা অংশ নেন। একই সঙ্গে ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। জার্মানিতে প্রতি বছরের মতো এবারও বড়দিনকে ঘিরে স্থানীয়দের আগ্রহের কমতি নেই। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশেষ এই উৎসবের আগে দেশটির 16টি প্রদেশের বিভিন্ন শহরে বসেছে ক্রিসমাস মেলা। মেলায় ভিড় করছেন হাজারো দর্শনার্থী। জার্মানি থেকে বড়দিনের মেলার বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। খ্রিস্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে জার্মানিতে চলছে ক্রিসমাস মেলা। স্থানীয় ভাষায় এটিকে বলা হয় ভাইনাক্সমার্কট। দেশটির 16টি প্রদেশের প্রায় সব শহরেই বসেছে এই মেলা। প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য মানুষ। রঙিন আলোয় সাজানো সান্তা ক্লজের সঙ্গে ছবি তুলছেন দর্শনার্থীরা, পাশাপাশি উপভোগ করছেন ঐতিহ্যবাহী খাবার ও জনপ্রিয় পানীয় ব্লু ভাইন। চলতি বছর মেলাগুলোতে বিক্রি বাড়ায় সন্তোষ প্রকাশ করেন ব্যবসায়ীরা। এবছরের ক্রিসমাসটা এক কথায় অসাধারণ। আবহাওয়া বেশ চমৎকার, সাধারণ মানুষের উপস্থিতিও বেশ ভালো। এক কথায় পারফেক্ট। ডিসেম্বর জুড়ে ক্রিসমাস মেলায় আসতে পেরে খুশি দর্শনার্থীরাও। পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন তারা। একই সঙ্গে গেল বছর জ্যাকসন আনহাল্ট অঙ্গরাজ্যের মাগদেবুর্গে ক্রিসমাস মেলায় গাড়ি হামলার মতো ঘটনা যেন আর না ঘটে সে প্রার্থনাও করেন। এবছরের মেলার নিরাপত্তা ব্যবস্থাটা বেশ ভালো মনে হলো বেশ নিরাপদ। ক্রিসমাস মেলায় যতবার আসি মগদেবুর্গের গাড়ি হামলার ঘটনার কথা মনে পড়ে। সবাই বেশ স্বতঃস্ফূর্তভাবে মেলায় আসছে, সবাই পরিবারের সাথে আনন্দ ভাগ করছে। এদিকে গেল সপ্তাহে বায়ার্নের ডিঙ্গলফিং ল্যান্ডাউ এলাকায় এক ক্রিসমাস মেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে 5 জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে মিশর ও সিরিয়ার 1 জন করে এবং মরক্কোর 3 জন রয়েছেন। ঘটনার পর দেশ জুড়ে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। এবছরের বড়দিনের উৎসবকে ঘিরে সাধারণ মানুষের চাওয়া ছিল নিষিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা। এখন পর্যন্ত জার্মান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সে দায়িত্ব পুরোপুরি পালন করতে পেরেছে, এমনটাই মনে করছেন অনেকেই। তবুও সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ জার্মান প্রশাসনের। বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দেশের বাইরের খেলার খবর। দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা থাকলেও বিপিএল এর জন্য নিজেদের প্রস্তুত করছে রাজশাহী ওয়ারিয়র্স। উদ্ভূত পরিস্থিতিতে বিসিবি এবং সরকারের গাইডলাইন মেনেই সব করা হবে বলে জানিয়েছেন দলটির হেড কোচ হান্নান সরকার। বিদেশি ক্রিকেটারদের আশা নিয়েও এখন পর্যন্ত কোনো শঙ্কা দেখছেন না তিনি। তবে মধুর এক সমস্যা আছে ওয়ারিয়রদের। শান্ত মুশফিক আকবর কার হাতে উঠবে ক্যাপ্টেন আর্মব্যান্ড তা নিয়ে দোটানায় ফ্র্যাঞ্চাইজি। আর উইকেট রক্ষক পজিশনে অপেক্ষায় মুশির সিদ্ধান্তের। বিপিএল 2026-এর প্রথম অনুশীলনের প্রথম দিনের ছবি এটা। ক্রিকেট বোর্ডের একাডেমি গ্রাউন্ডে অনুশীলনের শুরুতে একই রকম গতানুগতিক ধারা। কারো গায়ে নেই টিম জার্সি, কেউ পরা বাংলাদেশ জাতীয় দল আর কেউ পরা এইচপির অনুশীলন কিট। কিন্তু ঘণ্টা পেরোতেই একই ক্রিকেটারদের গায়ে রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলন জার্সি। বিপিএল ইতিহাসে বিরলতম এক ঘটনা। তবে এই স্বস্তির মাঝেও আছে শঙ্কা। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে টুর্নামেন্ট আয়োজন নিয়েই এখন বিপাকে গভর্নিং কাউন্সিল। ফ্র্যাঞ্চাইজিগুলোতে এক ঝাঁক বিদেশি ক্রিকেটার থাকায় তাদের নিরাপত্তা নিয়েও রয়েছে টানাপোড়েন। যদিও বিষয়টা অস্বীকার করেনি রাজশাহী ম্যানেজমেন্ট, তবে তারা আস্থা রাখছে বিসিবির উপর। দেশের এই পরিস্থিতিতে আমরা সবাই শঙ্কিত। আসলে সিকিউরিটির ব্যাপারটা নিশ্চিতভাবেই বোর্ড সেটা লুক আফটার করছে। অ্যাজ এ টিম হিসেবে আমরা কিন্তু আমাদের যে প্রিপারেশন, আমাদের যে নিজেদের প্রস্তুতি নেওয়া খেলার জন্য, সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। ফরেন প্লেয়ারের কাছ থেকে এখন পর্যন্ত আমরা সব গ্রিন সিগন্যাল নিয়ে আগাচ্ছি। যেহেতু ক্রিকেট বোর্ড থেকে কোনো সেই ধরনের কোনো ইনস্ট্রাকশন বা গাইডলাইন আমাদের কাছে আসেনি, সো আমরা ফরেন প্লেয়ারের ক্ষেত্রে তাদের সাথে সেই কমিউনিকেশনটাই রেখেছি।
প্রথম দিনের অনুশীলন হলেও বেশ গোছালো বরেন্দ্র অঞ্চলের দলটি। নতুন ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট বাছাই প্রশংসা কুড়াচ্ছে সবার। দেশ বিদেশ মিলিয়ে দারুণ ব্যালেন্স তারা। আবাহনীর পর এবার রাজশাহী ওয়ারিয়ার্সেও বিগিনার্স লাক কাজ করবে বলে এই বিশ্বাস হান্নান সরকারের। চ্যাম্পিয়ন হতে গেলে লাকের ব্যাপারটাও সবসময় চলে আসে, সেখানে সেই বিষয়টা সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে, বাট লক্ষ্য অবশ্যই চ্যাম্পিয়ন ইনশাল্লাহ। বিদেশি ক্রিকেটাররা চলে আসবেন আনুষ্ঠানিক অনুশীলন শুরুর আগেই। এনওসি নিয়ে কিছুটা সমস্যা থাকলেও পরিকল্পনা সাজানো আছে সকল বিকল্প ভেবে। ঝামেলা রয়ে গেছে কেবল দুটো জায়গায়, অধিনায়কত্ব আর উইকেট কিপিং। অনেক বেশি অপশন থাকায় এখনো দ্বিধাদ্বন্দ্বে ম্যানেজমেন্ট। মুশফিক শান্ত রয়েছে, ইভেন আকবরও কিন্তু ভালো ক্যাপ্টেন, মানে প্রুভেন ক্যাপ্টেন টিম রেজাল্টের জায়গা থেকে যদি চিন্তা করি। সো ক্যাপ্টেনের অপশনে খুব ভালো একটা মধুর সমস্যা আছে। মুশফিক কিপিংয়ে নিশ্চিতভাবে এনজয় করে, যদি সে কিপিং করতে চায় ম্যাচে তার প্রায়োরিটিটা বেশি থাকবে। আর আকবর যদি খেলে স্বাভাবিকভাবে আকবরও কিন্তু সেখানে কিপিংয়ের জন্য যথেষ্ট ক্যাপাবল। সো এখানে বিষয়টা ডিপেন্ড করছে যে মুশফিক কীভাবে চিন্তা করছে। রাজশাহী ওয়ারিয়র্সের পাশাপাশি বিসিবিতেও কোচ হিসেবে আছেন হান্নান সরকার। তাই ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি জাতীয় দল নিয়েও ভাবতে হয় তাকে। সামনে বিশ্বকাপ থাকায় ক্রিকেটারদের অনুশীলনের জন্য কিভাবে কি করলে ভালো হবে সুযোগ পেয়ে সেটাও জানিয়ে দিলেন অকপটে। 180 খেলার জন্য যেটা দরকার সেটা হলো ভালো উইকেটে খেলা। সেটা আমরা আশা করছি যে এবার বিপিএলে যদি আমরা পাই এবং যদি প্লেয়াররা সেই প্রিপারেশন দিতে পারে, 180 প্লাস যদি রেগুলার খেলা হয়, নিশ্চিতভাবে বলার ব্যাটসম্যান দুজনের জন্য ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকবে এবং সেটা তারা যদি প্রিপারেশনটা এখান থেকে নিতে পারে, ওয়ার্ল্ড কাপে তার প্রতিফলন দেখা যাবে। এদিকে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির কারণে জার্সি উন্মোচন অনুষ্ঠানটি বাতিল করেছে রাজশাহী ওয়ারিয়র্স। জানিয়েছে ওসমান হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে করা হবে এ মৌসুমের ওয়ারিয়র জার্সি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। 26 ডিসেম্বরই মাঠে গড়াচ্ছে বিপিএলের 12তম আসর। ঢাকায় না পারলেও ম্যাচের দিন সিলেটে ছোট পরিসরে উদ্বোধন অনুষ্ঠান করবে গভর্নিং কাউন্সিল, যার কারণে পরিবর্তন হয়েছে উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর সময়। 2টার পরিবর্তে 3টায় মাঠে গড়াবে সিলেট ও রাজশাহীর ম্যাচ, আর 7:45 শুরু হবে নোয়াখালী ও চট্টগ্রামের খেলা। এছাড়া সর্বনিম্ন 200 টাকায় দেখা যাবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ। সিলেট পর্বের সর্বোচ্চ টিকিটের দাম ধরা হয়েছে 2000 টাকা। নতুন বোর্ড, বিপিএলে নতুন গভর্নিং কাউন্সিল। কথা ছিল হোম অফ ক্রিকেটে জমকালো আয়োজনে হবে 12তম আসরের উদ্বোধন, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত সেটা সম্ভব হলো না। তবে ঢাকায় না পারলেও সিলেটে ছোট পরিসরে উদ্বোধন অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। থাকবে নানা আয়োজন। 26 ডিসেম্বর সিলেট থেকেই শুরু হবে বিপিএল এর নতুন আসর। প্রথম ম্যাচ খেলবে নবাগত রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। তবে 2টার পরিবর্তে সে ম্যাচ অনুষ্ঠিত হবে বেলা 3টায়। এর আগে সোয়া 2টা থেকে হবে উদ্বোধনী অনুষ্ঠান। হাতে সময় মাত্র 30 মিনিট। এ সময়ের মধ্যেই নাচে গানে দর্শকদের কিছুটা আনন্দ দিতে চায় গভর্নিং কাউন্সিল। ছোট পরিসরে হতে পারে কনসার্টের আয়োজনও। গান গাইতে দেখা যেতে পারে দেশের জনপ্রিয় শিল্পী প্রীতম হাসানকে। এছাড়া সিলেটের স্থানীয় শিল্পীরাও পারফর্ম করবেন। প্রথম দিন বিকেলের ম্যাচেরও সময় পরিবর্তন করা হয়েছে। নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ অনুষ্ঠিত হবে রাত 8:45। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12তম আসরের সিলেট পর্বের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন 200 টাকায় দেখা যাবে বিপিএল এর ম্যাচ। শহীদ আবু সাইদ স্ট্যান্ডের মূল্য ধরা হয়েছে 250 টাকা। সিলেটে ক্লাব হাউসের টিকিটের দাম 600 টাকা। সর্বোচ্চ মূল্য গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে 2000 টাকা। এবারের বিপিএলে মোট 12 ম্যাচ হবে চায়ের দেশে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী 2 জানুয়ারি পর্যন্ত চলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ। এরপর চট্টগ্রাম পর্ব শুরু হবে আগামী 5 জানুয়ারি থেকে। সেখানেও হবে মোট 12 ম্যাচ। তামিম হোসেন, সময় সংবাদ। বড়সড় চমক রেখে টি-20 বিশ্বকাপের 1.5 মাস আগে স্কোয়াড ঘোষণা করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। বাদ পড়েছেন শুভমান গিল। নতুন সহ অধিনায়ক করা হয়েছে অক্ষর প্যাটেলকে। দীর্ঘদিন পর দলে ফিরেছেন ঈশান কিষান, ফিরেছেন রিঙ্কু সিংও। শিরোপা ধরে রাখার মিশনে ঘোষিত 15 সদস্যের দলের নেতৃত্বে আছেন সূর্যকুমার যাদবী। এটাই হয়তো পেশাদারিত্ব, নাম নয়, পারফরমেন্সই শেষ কথা। আরও একবার তা মনে করিয়ে দিল ভারত। সে কারণেই তো শুভমান গিলের মতো তারকাকে বাদ দিতে পারে তারা। ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক আর টি-20 দলের সহ অধিনায়ককে ছাড়াই 2026 টি-20 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। সংক্ষিপ্ত ফরম্যাটে অফ ফর্মের কারণেই শিরোপা ধরে রাখার মিশনের অংশ হতে পারছেন না গিল। যদিও ক্যাপ্টেইনের বেলায় দেখা গেছে ভিন্ন চিত্র। ফর্মে না থাকলেও ওয়ার্ল্ড কাপে নেতৃত্বের গুরু দায়িত্ব থাকছে সূর্যকুমার যাদবের কাঁধে। আর গিলের পরিবর্তে ভাইস ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। গিলের পাশাপাশি বাদ পড়েছেন জিতেশ শর্মাও। দীর্ঘদিন পর দলে ফিরেছেন উইকেট কিপার ব্যাটার ঈশান কিষান। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ঝাড়খণ্ডকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখার পুরস্কার পেয়েছেন তিনি।
গিল দারুণ খেলোয়াড়, তাকে বাদ রাখার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে আমরা এমন কম্বিনেশনই চেয়েছি। ঈশান ফর্মে আছে, সে টপ অর্ডারে খেলবে। আমাদের মনে হয়েছে এই মুহূর্তে সেরা ব্যাকআপ কিপার সে। দলে ফেরানো হয়েছে আরেক হার্ড হিটার রিঙ্কু সিংকেও। এতদিন অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে জুটি বাঁধতেন শুভমান গিল, তিনি বাদ পড়ায় অভিষেকের সঙ্গী হচ্ছেন সঞ্জু স্যামসন। 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-20 বিশ্বকাপ। গ্রুপ এতে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। টি-20তে প্রথম দল হিসেবে টানা 2 বিশ্বকাপ জয়, প্রথম দল হিসেবে ঘরের মাটিতে টি-20 বিশ্বকাপ জয় আর প্রথম দল হিসেবে 3 টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ মেন ইন ব্লুর সামনে। দলও রয়েছে রেড হট ফর্মে। সবশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে 5 ম্যাচ সিরিজ 3-1 ব্যবধানে জয়ের মধ্য দিয়ে টানা 8ম টি-20 সিরিজ জিতেছে ভারত। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে আরও একটা 5 ম্যাচের সিরিজ খেলবে তারা। সেখানেও সাফল্যের ধারা অব্যাহত রাখতে চাইবে গৌতম গম্ভীরের শিষ্যরা। ওয়ার্ল্ড কাপের জন্য ঘোষিত 15 সদস্যের স্কোয়াডটাই খেলবে কিউইদের বিপক্ষে সিরিজটায়। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আপসহীন বিপ্লবী ওসমান হাদিকে চোখের জলে বিদায়, জানা যায় প্রধান উপদেষ্টা সহ লাখো মানুষের অংশগ্রহণ। চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় কবির সমাধির পাশে। স্বামী তারেক রহমানের সঙ্গে 25 ডিসেম্বর দেশে ফিরবেন ডাক্তার জুবাইদা। নৈরাজ্য করে পেছানো যাবে না নির্বাচন, ষড়যন্ত্র বিফল করতে দেবেন কঠিন বার্তা। এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন, প্রাণ গেল শিশুর। দুর্বৃত্তের হামলার প্রমাণ পায়নি পুলিশ। চট্টগ্রামে পোড়ানো হলো জাতীয় পার্টির আনিসুল ইসলামের বাড়ি।